আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন ধরে একটা ব্যাপার নিয়ে কথা বলব ভাবছি। তো আসলে কোনোভাবেই গুছিয়ে উঠতে পারছিলাম না। নিউজ দেখছিলাম, বিভিন্ন ঘাটাঘাটি করছিলাম। কোনো কনক্লুশন এ পৌঁছাতে পারছিলাম না। তো আজকে ভাবছি সে ব্যাপারটা নিয়ে কথা বলব। তো শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আহ আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আপনাদের যদি দ্বিমত থাকে সেটা অবশ্যই সেখানে যুক্ত করবেন কমেন্ট বক্সে। তো সেটা হলো হাদি হত্যা। হাদি হত্যা আমরা জানি আজকে অনেকদিন হয়ে গেছে। আ বেশ দীর্ঘদিন। তো এই হাদি হত্যার কারণ কি? আমরা আসলে বিভিন্ন পত্র-পত্রিকায় বা বিভিন্নভাবে এটাকে আ বিভিন্নভাবে এবং অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করেছি বা শুনেছি, দেখেছি এবং পড়েছি। বিভিন্নভাবে পড়ার চেষ্টা করেছি। তো আমি একটু আমার জায়গা থেকে একটু বলতে চাই যে আসলে হাদিকে কেন হত্যা করা হয়েছিল? কেন খুন করা হয়েছিল? আমরা যদি দেখি যে জুলাই বিপ্লব আছে, সেই বিপ্লবে সম্মুখ সারির যে নেতা আছে তারা ছিলেন মূলত আ আ বর্তমানে এমপি নাহিদ ইসলাম, তারপরে আপনার হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম কিংবা আ আ আরো অনেকেই আছেন। যারা আছেন তারা সম্মুখ সারির ছিলেন। তো তাদেরকে হত্যা না করে আর অন্যদিকে হাদী ছিলেন অনেক পিছনের দিকে। আমার কাছে মনে পড়ে না যে আসলে হাদীকে আমি খুব একটা বেশি ফোকাসে দেখেছি। হ্যাঁ, তিনি পরবর্তীতে যখন গোপালগঞ্জে গিয়ে এনসিপি নেতারা আটকে গেলেন তখন গিয়ে তিনি বেশ আলোচনায় আসেন ১ম বার এবং তিনি বিভিন্নভাবে বক্তৃতা দিয়ে। কিন্তু তাকে কেন টার্গেট করা হয়েছে? তাকে কেন টার্গেট করে হত্যা করা হয়েছে? এবং কারা সেটা হত্যা করেছে? আমার যেটা অনুমান আরকি, আমি যেটা বুঝতে পেরেছি মূলত আ হাদীকে হত্যার মূল কারণ হচ্ছে কালচারাল বিপ্লব, যেটাকে বলে সাংস্কৃতিক বিপ্লব, কালচারাল রেভলিউশন যেটাকে বলা হয়। সেই কারণে মূলত হাদীকে হত্যা করা হয়েছে। এবং বলতে পারেন যে হাদীকে কালচারাল বিপ্লবটা আবার কি? কালচারাল বিপ্লব হচ্ছে ভয়ংকর রকমের বিপ্লব। পৃথিবীতে যত বিপ্লব আছে, সবগুলো বিপ্লবেরই একটা মানে আ আন্ডারগ্রাউন্ড একটা ইয়ে থাকে, সেটা হলো কালচারাল একটা ভিত্তি থাকে। সংস্কৃতি আছে। তো হাদী যেই বিপ্লবটা করতে চেয়েছিলেন, সেটা হলো কালচারাল এর ভিতর থেকে। আমাদের যেই জুলাই বিপ্লবটা হয়েছে, যে নাহিদ, হাসনাত, সার্জিস যারা করেছে এটা মূলত রাজনৈতিক বিপ্লব, নট এ কালচারাল বিপ্লব। এটা পলিটিক্যাল বিপ্লব। যে আ ক্ষমতা চেঞ্জ করা, ক্ষমতায় এসে একটা দলকে হটিয়ে তারা আবার ক্ষমতায় আসে আরেকটা দলকে আনা। যাই হোক, সেটা করা। এটার সাথে হয়তো অর্থনীতি জড়িত আছে। কিন্তু কালচারাল বিপ্লব করতে চেয়েছেন হাদী। হাদী, হাদীর যেই ইনকিলাব মঞ্চ আছে, হাদীর যেই লেখালেখি আছে, আমি কিছু পড়ার চেষ্টা করেছি। দেখলাম যে তার যেই কালচারাল বিপ্লব আছে, তিনি যেই কালচারাল একটা বিপ্লব ঘটাতে চেয়েছিলেন, সেইটার আমরা যদি দেখি, তিনি কি করেছেন, তার যে বিপ্লব আছে মূলত মুসলিম রেনেসাঁ। মুসলিম রেনেসাঁ, নিউ মুসলিম রেনেসাঁ বলা যায় এটাকে। নিউ ইসলামিক রেনেসাঁ। এটাকে আপনি বলতে পারেন এবং আইডেন্টিফাই করতে পারেন। তো কালচার বিপ্লব কি করে? আপনার অন্য বিপ্লবগুলো আছে যেটা পলিটিক্যাল বা অর্থনৈতিক, সেটা হচ্ছে সাময়িক সময়ের জন্য। আপনার কি করে? যে একটা ধরেন একটা বস্তু আছে। এই বস্তুটার বাহ্যিক অংশটা হচ্ছে আপনার অর্থনীতি আর হচ্ছে আপনার রাজনীতি। কিন্তু আপনি যদি এটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে একটা কালচারাল বিপ্লব দিয়ে যেতে পারেন। ভিতরগত কালচার হচ্ছে ভিতরটা। এই ভিতরের চেঞ্জটার দিকে যেতে হবে আপনাকে। ধরেন আপনি কি খাবেন, আপনি কি আচরণ করবেন, আপনি কি পড়বেন, আপনি কিভাবে কথা বলবেন, আপনার আইডিওলজি কি হবে, আপনি কোনটা জিনিসে কিভাবে দেখবেন। এগুলো সবকিছু কালচারাল বিপ্লবের। তো পলিটিক্যাল বিপ্লব বা অন্য যে বিপ্লবগুলো আছে খুব ক্ষণস্থায়ী হয়। বেশি দিন টিকে থাকে না। আর আপনার একটা হয়তো আসছে, হয়তো এটা গিয়ে আপনি কিছুদিন পরে এটা মরেও যেতে পারে। কিন্তু কালচারাল যে বিপ্লব আছে, এই বিপ্লবটা হচ্ছে ভয়ংকর। এটা আপনার মানুষের ভেতর থেকে চেঞ্জ করে দেয়। তো আমরা বলি কি যে একজন মানুষকে যদি কোনো অপরাধ করে আপনি তাকে বুঝান, তাকে তাকার অনুশোচনা করান বা তাকে ভিতর থেকে তাকে পরিবর্তন করান। এটা হচ্ছে কালচারাল বিপ্লব, ভিতর থেকে চেঞ্জ করা। তো হাদি কি করেছেন যে এই বাঙালি যে মুসলিম আছে, বাঙালি যে জাতি আছে, এই জাতির মূল সমস্যা হচ্ছে মগজে এবং অন্তরে। মূল সমস্যা হচ্ছে মগজে এবং অন্তরে। ধরেন এই যে বাংলাদেশের মানুষ এরা মানে জন্মগতভাবে এরা হচ্ছে আপনার আ লোভী বা এদের আ আত্মমর্যাদা নাই। তারপর হচ্ছে আপনার এদের কি বলে মানুষটা মেরে খাওয়ার এদের একটা অভ্যাস আছে। এদের দাসত্ব করে যে প্রাচীনকাল থেকে যারা আছে এখানকার যারা আছে তারা সবাই দাসত্ব করে অভ্যস্ত। আমরা জানি যে ৪৭ এর আগ পর্যন্ত এখানে যেই আপনার ইয়ারা ছিল কি বলে এই কলকাতার বেনিয়ারা এখানে এসে জমিদারি করত। এখানকার যারা ছিল তারা কি করত? এই জমিদারীদের দাসত্ব করত। তারা কি করত? জমিদারকে কিভাবে একটা শ্রেণী থাকতো যারা এখানে এসে জমিদারকে খুশি করানোর চেষ্টা করত, উপঢৌকন দিত। এটা হচ্ছে দাসত্ব। তো ওইটা তাদের রক্তে চলে গেছে। এবং সেই যে ওইটা হচ্ছে একটা কালচার।
ওটা হচ্ছে একটা কালচার। ওই কালচারটা কি হচ্ছে মানুষের ভেতরে আছে। এখানকার বাংলাদেশের মানুষ এটা লালন করে, তার রক্তে মিশে গেছে। তো হাদি কি করেছেন, এই আমাদের যেই এই এই কালচারটা আছে এটাকে পরিবর্তন করতে চেয়েছেন। ঠিক আছে? ধরুন আমাদের এই অঞ্চলে দেখবেন যে আমাদের হিন্দি সিনেমা আমাদের এখানে হিন্দি সিনেমার বেশ জনপ্রিয়তা। আমাদের এখানে যেই হিন্দি সিরিয়ালের বেশ জনপ্রিয়তা এবং এই হিন্দি সিরিয়াল, হিন্দি মুভি আমাদের ভিতরে সাংস্কৃতিকভাবে আস্তে এটা কি করছে ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ধরুন আমাদের ইতিমধ্যে একটা শ্রেণী তৈরি হয়ে গেছে যারা ভারতের ভাষায় কথা বলে। ভারতের যে চোখ আছে সে চোখ দিয়ে বাংলাদেশকে দেখে, বাংলাদেশের জনগণকে দেখে। ঠিক আছে? তো এরা হচ্ছে আসলে এদেরকে ভারত এখানে এসে নিয়োগ করে দিয়ে গেছে এমনটা না। এরা কি করেছে? এই ভারতীয় সংস্কৃতি দেখেছে, ভারতীয় কালচার দেখে এটা দ্বারা সে প্রভাবিত। ঠিক আছে? আপনি ধরেন এখন দেখেন আপনি বাংলাদেশের মানুষ খুব বাংলা গান একটু শুনে না। সবাই হিন্দি গান শুনে। বাংলাদেশের মানুষ এখন কোনো বাংলা সিনেমা দেখে না। সবাই হিন্দি সিনেমা দেখে। এখন সিরিয়ালে দেখবেন এবং এই সিরিয়াল দেখবেন কি বলব ড্রেসের মধ্যে আসে, তার কথাবার্তা, পারিবারিক সব জায়গায় এটা মারাত্মক রকমের একটা প্রভাব ফেলে যাচ্ছে। এটা হচ্ছে কালচারাল অ্যাগ্রেশন বলা হয় এটাকে। তো এই কালচারাল অ্যাগ্রেশনটাকে স্তিমিত করার জন্য বাংলাদেশী মুসলিম যে কালচার আছে, সেই কালচারটাকে রেভলিউশনের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন হাদি। হাদি কোনো পলিটিক্যাল ফিগার না। হাদিরাও মূলত একটা কালচারাল ফিগার। যে সেটা কি করেছে? সে চেষ্টা করেছে যে মুসলমানদের যে আলাদা স্বতন্ত্র কালচার আছে, স্বতন্ত্র জিনিস আছে সেটা সে প্রকাশ করে মানুষের মধ্যে দিয়ে বের করে আনার চেষ্টা করেছে। আমাদের দেখেন যে আমাদের যারা রাইটার আছে তারা যখন লিখে, তারা যখন কোনো কিছু চিন্তা করে যে তারা যে অন্য তারা কি করে? তারা এক ধরনের তার এজেন্ট প্রাপ্ত এখানে। তারা কি করে? ওখানকার কালচারটাকে এখানে সেটাকে সে তার বইয়ের মাধ্যমে ছড়ায় এবং সেটা আমরা পড়ি এবং সেটা আমরা নিজেদেরকে প্রগতিশীল ভাবি। কারণ হচ্ছে কি প্রগতিশীল মনে কারণ কি আমরা এখন ভাবি যে তারা অনেক বেশি উন্নত। কিন্তু মুসলমানরা একসময় মুসলমান কালচারটা অনেক বেশি উন্নত ছিল। ঠিক আছে? তো এই কালচারটাকে কি করেছেন? এই ভিতর থেকে মানুষের ভিতর থেকে সেটা চেঞ্জ করতে চেয়েছেন। যে আমাদের ধরেন আপনি বলতে পারবেন কিভাবে? ধরেন আমাদের যে ইনসাফ, আজাদি এইগুলো সব হচ্ছে একটা হচ্ছে আমার মুসলমানদের শব্দ। আমরা বলি কি স্বাধীনতা চাই। আমরা বলি কি আমরা আ কি বলে আ স্বাধীনতা চাই, আমরা মুক্তি চাই। তো আমাদের যে এই শব্দগুলো আছে এগুলো মূলত হচ্ছে একটা ভারতীয় কালচারের। ভারতীয় যে কলকাতার যে কালচার আছে সেই কালচার হচ্ছে আমাদের এখানে। দেন আমাদের এখানে ধরেন আমাদের কালচারটা আছে আমাদের বাংলাদেশে যখন ধরেন আমাদের এই গ্রামে একজন মানুষকে দেখেন, যে মানুষ যখন কি করে তিনি তখন মোবাইল দেখেন। তিনি কি কোনো বাংলাদেশী মুসলিম কোনো কালচার তিনি দেখেন না। তিনি পুরোটাই ওখানকার ভারতীয় যে কালচারটা আছে এখানে আমদানি হয় সেটা আমরা দেখি। এবং আমাদের এখানে যারা মানে কি বলছে বিনোদন জগতে যারা আছে, আমাদের বিনোদন জগতে যারা আছে, ডিরেক্টর বলেন, আপনার অভিনেতা, অভিনেত্রী, লেখক বলেন, সাহিত্যিক বলেন, গল্পকার বলেন, নাট্যকার বলেন, এভরিওয়ান সবাই কি করে ওই কলকাতা থেকে দেখে কলকাতার দ্বারা তারা এখানে ওখানকারটা থেকে তারা প্রভাবিত হয়ে এটা এখানে নিয়ে আসে। এনে তারা এখানে কি করেছে ওই কালচারটাকে এখানে তার নাটক, সিনেমা কিংবা ধরেন বই বিভিন্নভাবে সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। যাচ্ছে মানুষ এটা দেখছে, মানুষ এটাতে প্রভাবিত হচ্ছে। দেখবেন যে একেকজন নতুন ফ্যাশন আসে। কোথায় থেকে আসে? ওখান থেকে আসে, এখানে আসে, এখান থেকে আবার ওদিকে ছড়ায়। ধরুন আপনি যদি প্যান্ট শার্ট না পড়েন, আপনাকে বলবে না যে আপনি স্মার্ট মানুষ। ঠিক আছে? আপনি স্মার্টফোনে আমাদের দেখেন মেয়েরা দেখবেন যে ইন্ডিয়ার যে সিরিয়ালে কি দেখাচ্ছে, সিনেমাতে কি দেখাচ্ছে, ওগুলো আমরা ফলো করি। নায়ক কোন চুলে কাট দিচ্ছে, কোন চুল করতেছে, কোন দাড়ি কাট দিচ্ছে, এগুলি কিন্তু আমাদের মুসলিমদের কালচার না। এটা আমাদের ইসলামিক কালচার না, এটা আমাদের বাংলাদেশীদের কালচার না। এটা হচ্ছে ভারত থেকে আমদানি করে। আমদানি করে কারা? ওই যে এক হচ্ছে ওদের দেখে যারা প্রভাবিত হচ্ছে, আরেক হচ্ছে ওদের দ্বারা নিয়োগকৃত এখানে আছে। একটা হচ্ছে এখানকার বাংলাদেশী টিভি চ্যানেল আসতেছে। একটা হচ্ছে আপনার কি বলে Facebook আছে, Twitter আছে, YouTube আছে এগুলোর মাধ্যমে কালচার ঢুকতেছে। তো এখানে বাংলাদেশী যে মুসলমানদের যে কালচারটা সেই কালচারটা আমাদের ওখানে যায় না। আমরা কালচারের চর্চাটা করি না। মুসলিমরা কালচারের চর্চাটা করি না। আবার অন্যদিকে দেখেন যে ইউরোপের যে কালচার আছে এইটাও আবার ভারতের কালচার, ইউরোপের কালচার বোথ আর নিয়ার টু সেম টু সেম। জাস্ট কিছু জায়গায় একটু পার্থক্য আছে। তো সুতরাং এই কালচারটা এই ইউরোপের কালচার বলেন বা পশ্চিমা কালচার বলেন, ইন্ডিয়ার কালচার মানে সব সেম জায়গায়। ঠিক আছে? তো এই কালচারটা কি করেছে? এটা বাংলাদেশীদের মধ্যে আসতেছে। বাংলাদেশের ভিতরে দিনে আস্তে ঢুকছে। এবং দেখবেন যে আমাদের গ্রামের মানুষের ভিতরে দেখবেন যে এই কালচারটা একটা বড় ধরনের পরিবর্তন আসতেছে।
তো এই হাদি কী করেছেন? হাদি চেয়েছিলেন যে এই কালচারটাকে তিনি রিভার্স করবেন, করে মুসলিম যে রেনেসাঁ আছে, ইসলামের যে রেনেসাঁ আছে, বাংলার যে রেনেসাঁ, নিউ রেনেসাঁটা তৈরি করতে চেয়েছিলেন। এবং এই রেনেসাঁটা যারা এই অঞ্চলকে কলোনাইজ করার জন্য, বিশেষ করে মানুষের মস্তিষ্ককে গিলে খাওয়ার জন্য, আপনাকে যদি প্রেশার দিয়ে আপনি কতক্ষণ করতে পারবেন? আপনি কোনো না কোনোভাবে ফাঁকি দিবেন। কিন্তু আপনার ভিতরে যদি ওই ব্যাপারটা যদি ভিতরে ঢুকে দেওয়া যায়, তাহলে তখন সেটা কী করবে? এটা আপনি অটো করবেন। অটোমেটিক আপনি করতে থাকবেন। ঠিক আছে? ধরুন আমাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে প্যান্ট শার্ট না পরলে আমি ভালো না। এখন এইজন্য আমি কী করি? প্যান্ট শার্ট পরি। প্যান্ট শার্ট হচ্ছে ওয়েস্টার্ন কালচার। এটা আমাকে মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অথচ কী হচ্ছে? আপনি যখন প্যান্ট শার্ট পরবেন, আপনাকে অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। আপনার টাইট পরতে হয়। তারপর এটার সাথে অনেক কিছু লাগে। তারপর হচ্ছে আপনার শারীরিক অনেক ক্ষতি হয়। আপনার যে আপনার সত ঠিকমতো ঢাকা হয় না, বিভিন্ন ধরনের সমস্যা। আর অন্যদিন মুসলিমদের পোশাক দেন, বড় একটা আলখাল্লা পরে ফেলুন, আপনার কোনো কিছুই বোঝা যাবে না। আপনার সব কিছু ঠিক আছে। তো তো এটা কী করছে? এটা মূলত কালচারটা তাকে ফলো করতে আমাকে বাধ্য করছে। ঠিক আছে? তো হাদি এই জায়গাটাতে কালচারের ব্যাপারটাতে পরিবর্তন আনতে চেয়েছিলেন। তো এইজন্য ভারত এবং ওয়েস্টার্ন কালচার এবং বাংলাদেশে যারা এই কালচারের যারা কি বলেছে ইজারা নিয়েছে, যাদের এরা কি মনে করেছে যে খাদি হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট থ্রেট। তারা ধরতে পেরেছে যে হাদি হচ্ছে বিগেস্ট থ্রেট। কারণ হাদি যদি এই কালচারের বিপ্লব এনে দেয় বাংলাদেশে, ভারত বলেন, পশ্চিমা কালচার বলেন, পুরোটা একদম উলটপালট হয়ে যাবে। এখানে না পুঁজিবাদী সমাজ দাঁড়াবে, না আপনার কলোনি পাওয়ার দাঁড়াতে পারবে, না আপনার কি বলে তাদের যেই এজেন্ডা আছে, রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা আছে সেগুলো নিতে পারবে। সব কিছু বন্ধ হয়ে যাবে। সুতরাং এই কি বলে নাহিদ বা যারা আছে তাদেরকে আপনি ফেস করতে পারবেন। পলিটিক্যালি আপনি কিল করতে পারবেন। বা আপনি মামলা দিতে পারবেন, কোনো কিছু করতে পারবেন। কিন্তু হাদির যে আইডিওলজি আছে, এইটা যদি মানুষের মধ্যে ছড়াইয়া যায়, আপনি এইটাকে আর কখনো থামাতে পারবেন না। এইজন্য তারা মনে করছে যে এখানে নাহিদ, সার্জিস, হাসনাত, তারপর নাসিরউদ্দিন পাটোয়ারি বা অন্য যারা আছে, দে আর নট দ্য থ্রেট টু ওয়েস্টার্ন কালচার অঞ্চল। হাদি হচ্ছে তাদের মধ্যে সবচাইতে বড় থ্রেট। কারণ হাদি আপনি যদি ভিতর থেকে চেঞ্জ হয়ে যান, না আপনারা দেখেন একজন মানুষজন দেখেন, ধরুন আপনার বাবা-মা আপনাকে বারবার প্রেশার দেয়, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, এটা করো, সেটা করো। আপনি করেন না কিন্তু। যখনই আপনার ভিতরে এই চেঞ্জটা আসে যে আপনাকে মরতে হবে, আপনি মরার পরে আপনি কি করবেন? শেষ দিন আপনাকে ফেস করতে হবে, জাহান্নাম, জান্নাত, জাহান্নাম আছে। আপনি ডেফিনিটলি আপনি চেঞ্জ হবেন। ওই তখন আপনি কি করবেন? আপনার বাবা-মাকে যদি আপনাকে নামাজ পড়তে বলে, আপনি শুধু নামাজ পড়ে চলে আসবেন। বা তো ফরজটা পড়বেন, বা শুধু হাজিরা দিয়ে চলে আসবেন, বা যতভাবে সব ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনার যদি ভিতরগতভাবে পরিবর্তন হয়, আপনি যদি যখনই নিজে রিয়ালাইজ করবেন যে না আপনার নামাজ পড়া দরকার, আপনার ধর্ম পালন করা দরকার, আপনার মানুষের সদাচরণ করা দরকার, আপনার যে পরিবর্তন আসবে, এই পরিবর্তন হবে সবচাইতে পার্মানেন্ট। এবং এই যে পরিবর্তন আছে আরও ১০ জনের ভিতর ছড়াবে। তা বাবা-মার প্রেশারে আপনি যেটা করবেন, সেটা হচ্ছে আপনি কি করবেন? ও আপনার ভিতরেই থাকবে যতটুকু, কিন্তু আপনার ভিতরে পরিবর্তন আসবে না। আপনি সুযোগ পেলে আপনি সেটা ছেড়ে দিবেন। ঠিক এই যে আপনার যেই বাবার প্রেশারের কারণে যেটা হয়, এটা হচ্ছে রাজনৈতিক প্রেশার বা রাজনৈতিক কালচার, পলিটিক্যাল কালচার বা ইকোনমিক্যাল কালচারের বিপ্লব। কিন্তু আপনার ভিতর থেকে যে পরিবর্তনটা আছে, এটাকে বলা হয় কালচারাল বিপ্লব। এবং হাদি এই কালচারাল বিপ্লবটা করতে চেয়েছেন। সুতরাং এই কালচারাল বিপ্লব এই বাংলাদেশে যারা আছে, যারা ওই ওয়েস্টার্নদের যারা ইজারা নেওয়া এই দেশে আছে, যারা সাহিত্য বলেন, যারা বলেন অভিনেতা, অভিনেত্রী বলেন, তারপর বলেন যারা পুঁজিপতি আছেন, যারা দালালি করেন, মানে যারা পুরোপুরিভাবে যারা মানে ইসলামকে যারা থ্রেট মনে করেন বা যারা দেশকে থ্রেট মনে করেন, তারা হাদিকে থ্রেট মনে করেছেন এবং সেইজন্য তারা হাদিকে নাই করে দিয়েছেন। এবং হাদি যে কি পরিমাণ বড় থ্রেট ছিল সেটা আমি এখন এসে রিয়ালাইজ করি। তখন রিয়ালাইজ করতে পারিনি। মানে হাদি যে কালচারাল বিপ্লব আছে, আমি মানে তারা কিন্তু এই যে কি বলে নাহিদ, সার্জিস এদের খুব ইজিভাবে সরাতে পারত। কিন্তু তারা পারে নাই। তারা সরাইছে কিন্তু হাদিকে। আপনারা যদি বলেন যে আওয়ামী লীগ তাকে সরিয়েছে, এটা পুরোটাই বোকাস। এটা একটা অনেক বড় একটা নেটওয়ার্ক আছে। হয়তো অনেকেই আছে যারা এই জুলাই বিপ্লবকে তারা প্যাট্রোনাইজ করছে, কিন্তু হাদিকে প্যাট্রোনাইজ করে নাই। তারা হাদিকে চায় নাই। তারা নাহিদ, সার্জিস, হাসনাত এদেরকে চেয়েছে, কিন্তু হাদিকে চায় নাই।
এটা না চাইছে যারা ক্ষমতা থেকে গেছে, যারা ক্ষমতায় আসবে বা যারা আছে কেউই চায় না। যারা ভ্যাকেন্সি কেউ চায়নি। শুধু একমাত্র হাদি নিজে উঠে এসেছে এবং হাদিকে বাংলার জন্য খুব দরকার ছিল। এবং এই কালচারাল বিপ্লবটা যদি কখনো মানে চালিয়ে যাওয়ায় হয়তো এটা বাংলাদেশের পরিবর্তন সম্ভব, বাট কালচারাল বিপ্লব ছাড়া বাংলাদেশের পরিবর্তন পসিবল না। আপনি যদি দেখেন এই বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন হচ্ছে বা বিপ্লব হয়, বিপ্লব আসে, বিপ্লব যায়, কিন্তু বাংলাদেশের মানুষের ভিতরে কোনো পরিবর্তন হয় না। তো এটা হচ্ছে মূলত আমাদের কালচারাল যে ইয়াটা আছে এটা আমাদের স্ট্রং না। ঠিক আছে? তো হাদির যে হত্যা আছে, এই হত্যাটা মূলত আসলে শুধু যে কি বলে আ পলিটিক্যালি দেখলে ভুল হবে। মূলত এটা একটা কালচারাল বিপ্লবকে থামিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা। কালচারাল বিপ্লবকে থামিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা হচ্ছে হাদিকে মেরে ফেলা। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এই হাদি মারা গেছে, শহীদ হয়েছে। কিন্তু হাদি তার অনেককে সৃষ্টি করে গেছেন। তো আমি অনেককেই দেখি, হাদির বিরোধিতা করে কারা? আমি দেখি যে আমার যে অভিজ্ঞতা আছে, আমার অনেক Facebook বন্ধু-বান্ধব অনেকে আছেন বা আমার আশেপাশে আছেন, যারা মূলত ওয়েস্টার্নকে তাদের নিজের মানে আ ওয়েস্টার্ন দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত। তারা মনে করে ওয়েস্টার্ন সভ্যতা হচ্ছে সবচেয়ে উন্নত সভ্যতা। তারাই মনে করেন এবং তারা মানে বারবার বলার চেষ্টা করেন যে হাদি ইজ এ থ্রেট। বুঝাতে চান। এবং ডেফিনিটলি বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে বলেন, যত কালচারাল সংগঠন আছে, অর্গানাইজেশন আছে বলেন, সবার জন্য হাদি ডেফিনিটলি ওয়াজ এ থ্রেট। ওয়াজ এ থ্রেট অ্যান্ড ডেফিনিটলি ওয়াজ এ থ্রেট। এবং দ্যাটস হোয়াই বাংলাদেশের সকল গোষ্ঠী মিলে হাদিকে সরিয়েছে। আমি আজ হোক, কাল হোক যদি কখনো হাদিকে নিয়ে গবেষণা হয় বা কখনো তদন্ত করে আসে তাহলে ওটা বের হয়ে আসবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন? হাদির ব্যাপারে বিচার সম্ভবত হবে না। হাদির বিচার কখনোই হবে না। কারণ এটা হতে দিবে না। আপনি যতই চেষ্টা করেন। যারা করবেন, যারা চাইবেন কেউই হবে না। বিশেষ করে রাখেন, হাদির বিচার হবে বলে আমার মনে হয় না। তবে আমার ধারণাটা ভুল হোক, এটা আমি চাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।